আমাদের বাংলাদেশের একটা মেজর প্রবলেম হচ্ছে, প্রথম কথা, কারোর সাথে কোনো খারাপ কিছু ঘটলে কেউ কিছু বলতে চায় না। মানে এতদিন অবস্থাটা এমন ছিল যে কারোর সাথে যদি খুব খারাপ কিছু ঘটতো মানুষ আশেপাশের ভয়ে কিছু বলতো না। আর এখন যেটা হয়েছে যে কেউ যদি কিছু বলে তাহলে যে দোষ করছে তাকে ধরার চেয়ে যে ভিকটিম, মানে যার সাথে দোষটা হয়েছে সবাই তাকে দোষারোপ করতে খুব পছন্দ করে, যেটা আমি আসলে গত 2 দিন যাবত খুব ভালোভাবে বুঝতে পারতেছি। যাকেই বলতেছি আশেপাশের যেই শুনতেছে, যেই দেখতেছে, সবাই আমাকে ব্লেম করতেছে। দোষ তোমার, দোষ তোমার, দোষ তোমার। তুমি কেন এই হইছো সেই হইছো। আমি বলবো যে আসলে তাহলে ব্যাপারটা এমন হচ্ছে কি, সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য দায়ী হচ্ছে আমরা মেয়ে, এটাই দোষ। মানে আমরা যে মেয়ে মানুষ এটাই দোষ, যে আমরা হ্যারেস কেন হইলাম রাস্তায়, আমাদের দোষ হচ্ছে আমরা মেয়ে, আমরা এই জন্যই হ্যারেস হয়েছি। তাহলে এটা স্টপ করার একটা মাত্র ওয়ে, যত মেয়ে আছে পৃথিবীতে সবাইকে বিষ খাওয়ায় মেরে ফেলেন, তাহলে হয়তো বা কেউ হ্যারেস হবে না। আর একটা কথা দ্বারা আমি কালকে খুব হার্ট হয়েছি, সেটা হচ্ছে কাপড়ের কথা, টি শার্ট পরার কথা নিয়ে খুব হার্ট হয়েছে আমি কালকে। আমার কথা হচ্ছে যে একটা সময় ছিল 2015-16 দিকে, একটা সময় ছিল যখন আমি প্রচণ্ড ঢিলা ঢালা জামা কাপড় পরতাম। তখন আমি যথেষ্ট মোটা ছিলাম, যথেষ্ট ঢিলা ঢালা জামা কাপড় পরতাম তখন। তো তখন ঢিলা জামা কাপড় পরে যখন আমি রাস্তায় বের হইতাম, আমি কিন্তু তখনও টিস হইতাম। কেমন টিস হইতাম? খ্যাত, আন্টি, ড্রেসিং সেন্স নাই কোনো, এই সেই, ফ্রাস্ট্রেটেড, এই ধরনের কথা বলে মানুষ আমাকে প্রচণ্ড টিস করতো, কারণ আমি কেন ঢিলা সালোয়ার কামিজ পরলাম, আমার যে ওভার সাইজড সালোয়ার কামিজ, ওভার সাইজড পায়জামা আমি কেন পরলাম। আমি কিন্তু তখনও রীতিমতো টিসড হইতাম। আর এখন টিসড হচ্ছি কেন, তুমি সেদিন টি শার্ট পরে বের হয়েছিলা এজন্য আমি কথা শুনতেছি, টিসড হচ্ছি। আচ্ছা, যাই হোক। আহ, আমার কথা হচ্ছে যে পোশাকের জন্য যদি মেইনলি মানুষ টিস হয়, তাহলে এই যে 5 বছরের 6 বছরের বাচ্চাগুলোকে যে রেপ করা হচ্ছে, তাদেরকে কেন রেপ করা হচ্ছে? আর হ্যারাসমেন্টের কথাই যদি আসি, আমি আমার আহ, জিনিসটা বলা উচিত হবে কিনা জানি না, যদিও সে লাইফটা দেখবেন। আমার বাবার একটা কথা বলতে চাই। আহ, বাবা পরশুদিন আমাকে বলতেছে, আমি যখন এই ঘটনাটা ফেস করে বাসায় আসছি, বাবাকে আমি বলি নাই যে আমার সাথে কি ঘটছে বা আমি কি একটা সিচুয়েশন ফেস করে বাসায় আসছি। অন্তত আমি মনে করি যে একটা মানুষ যখন মেন্টালি ফ্রাস্ট্রেটেড থাকে বা তার যখন মন খারাপ থাকে, অ্যাজ এ ফ্যামিলি পার্সন মানুষটার চেহারা দেখলে বোঝা উচিত যে মানুষটার মন খারাপ, মানুষটা ভালো সিচুয়েশনে নাই, মানুষটাকে দেখলে বোঝা উচিত। বাট আমার বাবা আমাকে পরশুদিন যেটা বলল যে তোমার ভার্সিটিতে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি ভার্সিটিতে ভর্তি কি করবা, তোমার জন্য সারা জীবন যত টিচার এনে দিছি তুমি কারো কাছেই পড়তা না, তোমার সব টিচাররা বলতো তুমি পড়তে চাও না, তুমি অন্যমনস্ক, তুমি কথাই বলো না, তুমি কোনো রেসপন্সই করো না, তোমাকে পড়তে বসাইলে তুমি ক্লাসে কোনো রেসপন্সই করো না। তো আমার বাবার কাছে আমার একটা কথা হচ্ছে, তুমি কি কখনো বাবা জানতে চাইছো আমি কেন আমার সেই মেল টিচারগুলোর কাছে পড়তে চাইতাম না? তুমি কি কখনো জানতে চাইছো আমি কেন আমার সেই ছেলে টিচারগুলোর কাছে পড়তে চাইতাম না? অ্যাজ এ ফাদার তুমি কি কখনো কোয়েশ্চেন করছো? তুমি কি কখনো জানতে চাইছো? আমি জানি তুমি অনেক আগের মানুষ, তোমরা তোমরা এইগুলো ব্যাপার নিয়ে কথা বলতে প্রচণ্ড সেম ফিল করো। বাট একটা ব্যাপার হচ্ছে কি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট জিনিসটা তো রেপ না, যে আমি এখন ডিএনএ টেস্ট করে সেটা প্রুফ করতে পারবো যে আমি আসলে আমার সাথে কিছু হয়েছে কি হয় নাই। আর আমার যেটা বলবো সেটা হচ্ছে একটা অ্যাটলিস্ট যে সময়কার ঘটনা বলতেছি, আমি যখন ইন্টারে পড়তাম, আরও আচ্ছা 8-2 বছর আগের কথাই বলি, তখন আমার বয়স আন্ডার 18ই ছিল। আমার বয়স এখন 20 চলা, আমার বয়স তখন আন্ডার 18ই ছিল। তো আমি জানি আন্ডার 18 একটা মেয়ে বা একটা মানুষ, সে বাচ্চাই হয়। তো একটা বাচ্চার সাথে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এটাকে পেডোফাইল বলে, এই ধরনের কিছু একটা, সেটা একটা পেডোফাইল টাইপের কিছু একটা। তো আমার বাবা আমাকে প্রচণ্ড শাউট করলো আমার সাথে পরশুদিন, আমাকে শাউট করে বললো, তুমি তো পড়ালেখাই করতে চাও না, তুমি তো তোমার কোনো টিচারের কাছেই পড়তে চাও না, তুমি তো তোমার কোনো স্যারের কাছে তুমি ভালো মতো পড়োই নেই জীবনে, তোমার কোনো স্যাররাই তো তোমাকে পড়াইতে চাই নাই। তো আমার কথা হচ্ছে, তুমি কি কখনো জানতে চাইছো যে আমি আমার সেই স্যারদের কাছে পড়তে চাই নাই কেন?
তোমরা যে আমার স্যারদেরকে উলিয়া উলিয়া ভাইবে, তুমি তোমরা স্যারের কাছে পড়তে বসে তোমরা তোমাদের মতো থাকতা, কখনো চিন্তা করছো যে তারা কেমন বা কি, বা সে তো ছোট মানুষ, তার পাশে বসে থাকি, মানে মেইনলি প্যারেন্টসদের যে চিন্তা থাকে কি, তারা স্যার ম্যাডামদেরকে উলিয়া উলিয়া চিন্তা করে, তারা স্যার ম্যাডামদেরকে উলিয়া উলিয়া ভাবে যে তারা তো উলিয়া উলিয়া, তারা কোনোদিন কিছু করবে না, তো পড়ুক, ওর মতো থাকুক। যাই হোক, তো আমি আরেকটা কথা পরশুদিনের ব্যাপার নিয়ে বলি, যে পোশাকের জন্য যদি রেপ হয়, জামা কাপড়ের জন্য যদি রেপ হয়, আর সেই মহিলা তো আমার বুকে আঘাত করছে, তো আমি জানতে চাই, আমি যখন ফার্স্ট লাইফে সেক্সুয়ালি হ্যারেসড হই, তখন আমার বয়স ছিল 2008-এর ঘটনা, আমি তখন ক্লাস 3-তে পড়ি, আমার ছোট ভাই মারা যায়। তারপর তখন আমার বাবা মার কারোরই মেন্টাল অবস্থা এমন ছিল না যে কেউ আমার টেক কেয়ার করতে পারবে বা আমি তাদের সাথে থাকলে আমি ভালো থাকতে পারবো। তো তারা আমাকে একটা রিলেটিভের বাসায় পাঠিয়ে দেয়। আমি জানি আমার রিলেটিভ আমার সাথে অ্যাড আছে, সে আমার লাইফটা পরে হয়তো বা দেখবে, দেখলে আমার আসলে আমার এখন আর আমার আমার কোনো জিনিসই আমার মধ্যে কাজ করতেছে না, কারণ যত চুপ থাকবো, যত ব্যাপারগুলো লুকাবো, দেখা যাবে আরও 10টা মেয়ের সাথে সেম টাইপের ঘটনা ঘটছে, সবাই লজ্জায় কিছু বলতে পারতেছে না, কারণ আমরা তো হাজার হোক বাংলাদেশে বসবাস করি। তো আমার মা বাবা যেখানে আমাকে সেফ মনে করে যে রিলেটিভের বাসায় পাঠিয়েছে, সেই রিলেটিভের বাসায় আমি লাইফে ফার্স্ট সেক্সুয়ালি হ্যারেস্ট হয়, তখন আমি ক্লাস 3-তে পড়ি। তো ক্লাস 3-তে একটা মেয়ের শারীরিক এমন কি কি থাকে শরীরে, ক্লাস 3-তে যখন একটা মেয়ে পড়ে কি এমন থাকে ক্লাস 3-র একটা মেয়ের শরীরে। আর যখন কিনা আমার ছোট একটা আমার আপন ছোট ভাই মারা গেছে, এমন একটা সময়, আমার মানসিক সিচুয়েশনটা এমন একটা সময়, সেই সময় আমি ফার্স্ট সেক্সুয়ালি হ্যারেসড হই। এবং এরপর থেকেই আমি প্রচণ্ড পরিমাণে ইন্ট্রোভার্ট হয়ে যাই। যারা আমার লাইভ দেখতেছে বা যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছে, অনেকেই আছে আমাকে ছোটোবেলা থেকে চেনে, ছোটোবেলা থেকে জানে, একই এলাকাতে বড় হয়েছে, একই সাথে হয়তো বা আমরা বড় হয়েছি, কিন্তু প্রতিটা মানুষের একটাই কথা, আমার সাথে মিশা যায় না, আমি সোশ্যালাইট না, আমি অসামাজিক, আমি কারোর সাথে মিশতে চাই না, আমি কারোর সাথে কথা বলতে চাই না, আমি বলতে পারি না, হয়তো বা আমি শিওরও না, আমি এত শিওরিটি নিয়ে বলতেও পারতেছি না, আমি জানিও না যে আসলে আমি জিনিসগুলোতে ইন্টারেস্টেড ছিলাম না বলেই কি মানুষের বেশি বেশি ইচ্ছা করতো আমাকে হ্যারেস করার, আমি আসলে বলতে পারি না, বা আমি জিনিসগুলোর জন্য কখনোই মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। বা আরেকটা যেটা কথা, যেটা না বললেই না, সেটা হচ্ছে ছোটোবেলা থেকেই কিন্তু মানুষের একটা সার্কেল থাকে, ছেলে মেয়ে সবার সাথেই, ছোটোবেলা থেকেই যারা স্কুল কলেজে পড়ে, আমরা তো গ্রামে থাকি না, আমরা শহরেই থাকি, ছেলে মেয়েদের সাথে সবাই উঠা বসা করে। আমার হোল লাইফে আমার একটা ছেলে ফ্রেন্ডও ছিল না, আমার কোনো একটা ছেলে ফ্রেন্ডও ছিল না, আমি মোটেও অভ্যস্ত ছিলাম না কোনো ছেলের সাথে উঠা বসা করে বা কোনো ছেলের সাথে মিশে, আমি কখনোই অভ্যস্ত ছিলাম না, আমার হোল লাইফে আমি কখনো অভ্যস্ত ছিলাম না। বিন্দু মাত্র একটা মানুষের মধ্যে যে একটা অভ্যাস থাকে যে না আমার 2-4টা ছেলে ফ্রেন্ড আছে, আমি অভ্যস্ত, আমি কখনোই অভ্যস্ত ছিলাম না। আমার লাইফের যে একমাত্র ছেলে, একটা বেস্ট ফ্রেন্ডই আছে, আমার একটাই ছেলে ফ্রেন্ড হৃদয়, আর সে যথেষ্ট পোলাইট একটা ছেলে। আমার মনে হয় না অ্যাজ এ ফ্রেন্ড আমি কোনোদিনও দুজনে কখনো হাত ধরেও হাঁটছি। আর মানুষের একটা থাকে না, এখন দেখি ক্লাস 9-10-এ পড়ে, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, মেয়েরা প্রেম করে, রিলেশনশিপ করে, আমি কখনোই কোনো কিছু এগেনস্টে কথা বলতেছি না, আমি কথা বলতেছি আমার লাইফে কখনো ইন্টার লাইফ শেষ করার আগে কোনো রিলেশনশিপও আমার লাইফে আসেনি। তো আমার বাবা ব্লেম করুক, আমার মা ব্লেম করুক, যে যত যাই ব্লেম করুক, কেন তুমি বাসা থেকে বের হতে চাও না, কেন তুমি কলেজে ক্লাস করতে যাইতে চাও না, কেন তুমি স্কুলে বের হইতে চাও না, আমি আমার এতটুকু ছোট মাথার উপর এত বিশাল বড় চাপ নিয়ে আমি চুপ করেছিলাম। তারা কোনোদিন আমাকে ফ্রেন্ডলি জিজ্ঞেসও করতে আসেনি তুমি কেন এত রাগ দেখাও, কেন তুমি এত এত জিদ তোমার, কেন এত রাগ, এত ক্ষোভ, কেন তুমি কেন কারোর সাথে মিশতে চাও না। তাদের মুখে আমি সারা জীবন একটা কথাই শুনছি, তুমি অসামাজিক, তুমি কারোর সাথে মিশতে চাও না। কেন আমি অসামাজিক, কেন আমি কারোর সাথে মিশতে চাই না, কেন আমি মানুষের মধ্যে যাইতে চাই না, তারা কখনো আমাকে প্রশ্ন করে নাই। আর মানুষ থাকে না আনলাকির একটা একটা কিন্তু সীমা থাকে, আমি আনলাকির এত বড়ই আমার সীমা না যে আমার নানা নানুও নাই, আমার আম্মু এতিম,
আমার বাবার ফ্যামিলির কারোর সাথে আমাদের খুব একটা উঠা বসা নাই, কাউকে যে আমি বলবো, কোনো কাজিন, কোনো ফ্রেন্ড, কেউ নাই যার সাথে আমি বলে আমি নিজেকে আমি নর্মাল করতে পারতাম। সো আমি আমার বাবার উদ্দেশ্যেই কিছু কথা বলবো। বাবা যেহেতু পরশুদিন আমার মন খারাপের উপর সে এত বড় একটা কথা বলে বাসা থেকে গেছে যে তুমি তো তোমার কোনো টিচারের কাছে পড়তেই চাও না, তুমি আমার খুব ভালো মনে পড়ে আমি যখন ইন্টারে বা স্কুলে পড়ি, আমার শিওর না, বাট আব্বুর একজন এন্টি ছিল বা আব্বুর সাথে একই অফিসে জব করে একটা আঙ্কেলকে এনে দিয়েছিল পড়াইতে। সে এত বিচ্ছিরিভাবে তাকাইতো, এত বিচ্ছিরিভাবে সে তাকাইতো, বলার বাহিরে, আমি বলতে পারবো না। কেউ যদি তোমাকে পড়তে বসায়, তোমার দিকে এরকম বিচ্ছিরি দৃষ্টিতে তাকায় থাকে, তুমি কি পড়বা? তুমি কি পড়বা? তুমি কি লিখবা? তুমি কি শিখবা? আপনার মেয়ে খালি পড়তেই চাচ্ছে না, আপনার মেয়ে কোনো ছেলে টিচারের কাছেই পড়তে চাচ্ছে না, আপনার মেয়ে কোচিংয়ে যাইতে চাচ্ছে না। কেন যাইতে চাচ্ছে না বাবা? কেন তোমার মেয়ে যাইতে চায় নাই? তুমি তোমার মেয়েকে কখনো কোয়েশ্চেন করছো? আর আরেকটা কথা, বাবার খুব প্রিয় একটা টিচার ছিল আমার, মানে আমার সব টিচারদের মধ্যে আমার বাবার খুব প্রিয় একটা টিচার ছিল, একটা ভাইয়া। তো ভাইয়া যতগুলো মেয়েকে পড়াইতো আমি প্রত্যেকটা মেয়ের নামের লিস্ট দিয়ে দিতে পারবো, আমার কোনো সমস্যা নাই। একটা মেয়ে আদমজিতে পড়তো, আর দু একটা শহীদ আনোয়ারে, আচ্ছা আদমজিতে মনে হয় আরো কিছু মেয়ে পড়তো। প্রতিটা মেয়ে আদমজির সিল লাগানো, একদম সিল করা, কি ধরনের মেয়ে সেটা আমি আসলে বলতে চাচ্ছি না, একদম সিল দেওয়া সেরকম মেয়ে। তো আমি জানি না, হয়তো বা সেই ভাইয়াটা মনে করছিল যে ও মনে হয় একই রকম। আর ভাইয়া যখন পড়াইতে আসতো দেখা যেত মাঝে মধ্যেই আমার বাসার সিচুয়েশন খুবই খারাপ থাকতো, আমি ম্যাক্সিমাম টাইম আমি কান্নাকাটি করতাম। ভাইয়া যখন পড়াইতে আসতো আমি মনে করতাম বড় ভাই, হয়তো বা তাকে বলতে পারবো, যেহেতু আমার কথা বলার মতো কেউ নাই, তাকে আমি ভাই হিসেবে বলতাম। কিন্তু সে কি হিসেবে জিনিসগুলো নিত, কি হিসেবে সে টাচ করতো, আমি বলতে পারবো না। সো আমি জানি না কয়জন আমার লাইভ দেখতেছে, কয়জন বাবা মা আছে, কার কার মেয়ে আছে, বা ফিউচারে হয়তো বা আপনাদের সন্তান হবে। তো এইসব ব্যাপার নিয়ে না বাচ্চাদেরকে কখনো মেন্টালি ফ্রাস্ট্রেটেড করবেন না, তাদের সাথে কথা বলবেন, আপনার বাচ্চার মনের মধ্যে কি চলতেছে জানার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অনেক মেয়েরই বড় ভাই আছে, আমার বড় ভাই নাই, আমার কোনো বড় ভাই নেই, আমার কোনো বড় কাজিনও নাই, আমার এমন কেউ নাই যার সাথে আমি শেয়ার করতে পারতাম। ইভেন আমার আম্মু খুবই নরম মনের একটা মানুষ, আমি আমার আম্মুর সাথেও কখনো শেয়ার করতে পারিনি। সো আপনাদের বোন হোক, মেয়ে হোক, বান্ধবী হোক, তাদের কথাগুলো শুনবেন। আর আমি আশা করবো আমার মতো জিনিসগুলো সহ্য করতে করতে কেউ যেন মেন্টালি ফ্রাস্ট্রেটেড না হয়, কেউ যেন সোসাইটিকে ঘৃণা করা শুরু না করে, যেই পুরুষকে দেখবে সেই পুরুষকে রেপিস্ট চিন্তা করার মতো কারো মন মানসিকতা যেন না যায়। আমি সেটাই দোয়া করবো সবার জন্য। আর আর কি বলবো আমি জানি না আসলে। আমি আমার বাবার কথা দ্বারা প্রচণ্ড হার্ট, আমি কি পরিমাণ হার্ট হয়েছে আমি বুঝাতে পারবো না, কাউকে বললেও সে হয়তো বা বুঝবে না। বাট অ্যাজ এ ডটার আমি এটুকু এক্সপেক্ট করতেই পারতাম যে আমার বাবা মা অন্তত আমাকে বুঝবে। সেই টপিক বাদ দিই। আর আরেকটা টপিকে যেটা লাস্ট আমি কথা বলতে চাই, যে যারা স্টিল মনে করেন পোশাকের জন্য রেপ হয়, আমি তাদেরকে একটা কথা বলবো যে আপনাদের যদি কখনো টাকা পয়সা চুরি হয়ে যায় তখনও পুলিশের কাছে কমপ্লেন করতে যান না, কারণ চোরের তো আর দোষ না। সুতরাং ভিকটিমকে ব্লেম করা বন্ধ, শুনেন, মানুষকে মেন্টালি সাপোর্ট দেন। যদি সাপোর্ট না দিতে পারেন তাহলে আর কিছু বলার নেই। আল্লাহ হাফেজ।